প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, রয়েছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। শুরুটা করতে চাই নীলুফার চৌধুরী মনিকে দিয়ে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, বিক্ষোভ, কর্মীদের মধ্যে বিভাজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। 40টির বেশি আসনে প্রার্থীদের অসন্তোষ চরমে পৌঁছেছে। এর জেরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এর মতো কর্মসূচি চলছে। শনিবারও অন্তত 8টি আসনে এই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। কি বলবেন? দেখেন, বিএনপি একটা বড় দল, আরো বেশি ভয়াবহতা মনে করা হয়েছিল, কিন্তু সেই তুলনায় তো কমই হয়েছে। এবং এখনো যেহেতু আরেকবার ঘোষণা করার একটা অপশন আছে, এই জন্য অনেকেই ধৈর্য সহকারে দেখছে। তবে দল থেকেও এটা চেষ্টা করা হচ্ছে, অনেককে নিয়ে বসেছিল দল, যে যাতে সমস্যা না করে। যাদেরকে ঘোষণা করা হয়েছে তারা তো ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন, অর্থকরী খরচ করছেন, মোবিলাইজ করছেন। তাদেরকে বাদ দেওয়া একটু কঠিন হবে অনেকে বলছেন। যাদেরকে দেওয়া হয়েছে তারাও তো জানে যে তফসিলের আগে অত ঘোষণা দিয়ে মাঠে নামার তো ওইভাবে যে নামছে আমি মনে করি না। আর যারা ওরকম নামছে তাদের অনেক হয়তো পয়সাও আছে, সবাই তো একরকম না। যখন দেয় নাই, যাদেরকে বাদ পড়া হয়েছে তারাও তো পয়সা খরচ করেছে বছরের পর বছর, যুগের পর যুগ, যুগের পর যুগ। বলছি এই কারণে যে একটা ফ্যাসিস্ট ছিল, তো সেইখানে যারা পেয়েছে তারা তো অনেকটাই পেয়েছে, বিএনপির মতো একটা দলে মনোনয়ন পেয়েছে। তো সেইখানে তাদের কিছু তো খরচ হবেই। ভালো কিছু করতে গেলে, ভালো কিছু পেতে হলে তো ভালো কিছু করতেও হয়। তো সেইখানে চেঞ্জ আবার বা দলের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জোটের প্রয়োজনে চেঞ্জ হলে হতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না, এবং এটা মেনে নিয়েই কাজ করতে হবে। ফারুক হাসান, নীলুফার চৌধুরী মনি উনি একজন প্রার্থী ছিলেন, এখানে উনি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, স্বাভাবিক। আপনার কি মনে হয় এই যে বিএনপির ভিতরে যে বিক্ষুব্ধ বিষয়টা, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনারা অন্য দলের, বাট আপনারা দেখছেন মনিয়াপুর বক্তব্যে আসলে অনেকটাই আক্ষেপ ফুটে উঠেছে, এবং এটা থাকাটাই স্বাভাবিক। আজকে দেখেন, বিএনপি যে প্রার্থী দিয়েছে, এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে কয়েকটি জায়গায় বিক্ষোভ, আন্দোলন, সংগ্রাম এটা হচ্ছে। তবে এখানে যে ধরনের চমক বিএনপির কাছ থেকে জনগণের প্রত্যাশা ছিল এবং বিএনপির তৃণমূলের একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে বিএনপি দেখাতে পারে নাই। যেমন কিছু কিছু জায়গায় বিএনপি আসলে কিছুটা পরিবর্তন নিয়ে আসছে, বা এটাকে আমি কিছুটা চমক বলবো। যেমন ধরেন, আপনার আন্দোলন সংগ্রামের কিছু পরিচিত মুখ যারা দীর্ঘদিন লড়াই করেছেন, যেমন আপনার সানজিদা ইসলাম তুলি, যে দীর্ঘদিন ধরে মায়ের ডাকের নামে যে এই যে আপনার গুম খুন এগুলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, তাকে নিয়ে আসছেন। আবার ধরেন যে ইয়াং বেশ কয়েকজনকে সামনে নিয়ে আসছেন, তার মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ রয়েছে। তো এরকম কয়েকটা মুখ নিয়ে আসছেন। আবার দেখেন যে যারা বিগত 15-16 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, জেল, জরিমানা, হামলা মামলা ফেস করেছে, যার উদাহরণ আমাদের মনিয়াপা, তিনি নিজেও 15-16 বছর আন্দোলন সংগ্রামে একবারে রাজপথে ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের মতো ব্যক্তিরা বা নারীরা কিন্তু বঞ্চিত হয়েছে। তো এই জায়গা থেকে বিএনপি কিন্তু আসলে চমক দেখাতে পারে নাই। তো এই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগের সময় আমরা যেটা দেখেছি, যে টাকার বিনিময়ে, টাকার আধিপত্য, বাবার সিলসিলা বহন করে, বাবা মন্ত্রী ছিল, বাবা বড় নেতা ছিল, নেতার ছেলে নেতা, আবার ধরেন যে বড় ব্যবসায়ী, মাফিয়া শিল্প গোষ্ঠী, এরা ধরেন যে তাদের সেই ব্যবসায়িক দিক দিয়ে ধরেন যে নমিনেশন হাতিয়ে নেওয়া, বাগিয়ে নেওয়া, এই যে বিষয়গুলো আওয়ামী লীগের আমলে আমরা পেপার পত্রিকায় গণমাধ্যমে দেখতাম। তো এই সময়েও এরকম অনেকেই ধরেন যে নমিনেশন পেয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখছি, বা বিএনপিরও অনেকে বলার চেষ্টা করছে যে অমুকেই তার বাবা মন্ত্রী ছিল, এইভাবে। তো এই বিষয়টা আসলে বিএনপির উচিত হয় নাই আমি মনে করি। কেন? কারণ বিপ্লব পরবর্তী সময়ে আসলে বিএনপির উচিত ছিল সত্যিকার অর্থে, তারা যদি একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন তাদের মধ্যে থাকে, চিন্তা থাকে, তাহলে আসলে ওই রকম যারা আন্দোলন সংগ্রামের রত ছিল এদেরকে নমিনেশনটা দেওয়া দরকার ছিল। নীলুফার চৌধুরী মনি, বিক্ষুব্ধদের একটা বড় অভিযোগ হলো যে তৃণমূল পর্যায়ের মানুষদের মূল্যায়ন করা হয়নি, যারা দলটাকে ধরে রেখেছে। আরেকটা একাধিক নেতা মনে করছেন কিছু আসনে, একটি গণমাধ্যমের ভাষায় আমি বলি, এলিট পছন্দের, প্রভাবশালীদের পছন্দের প্রার্থী দেওয়াই মাঠের খুবের একটা বড় কারণ। ব্যক্তিগতভাবে সে তার পছন্দ করে, কোনো একটা যোগাযোগ আছে, তাকে হুট করে নমিনেশন দেওয়া হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিএনপির সিনিয়র নেতারা ডেকে ডেকে যোগাযোগ করছেন, কথা বলার চেষ্টা করছেন, কিন্তু খুব একটা থামছে বলে মনে হয় না।
কারণ ইতিমধ্যে অন্তত আমাদের যতটুকু খবর রয়েছে 29টি আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারে আজকের দিন পর্যন্ত বিএনপির অনেক নেতারা ঘোষণা করেছেন। এবং এরা কারা? এরা একেবারে মাঠ পর্যায়ের লোক, প্রভাবশালী লোক এবং দলের জন্য ডেডিকেটেড। এই যে দলের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এতে দল তো ক্ষতিগ্রস্ত হতে পারে নির্বাচনে, এই আশঙ্কা অনেকে প্রকাশ করছেন। কি বলবেন? যুগে যুগে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এলিটদের একবারে আউট করার মতো কোনো অপশন নাই, কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই। বরং এলিটরাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছে, কাকে রাখা যায় কাকে রাখা যায় না, এই যন্ত্রটা তারা আবিষ্কার করেছে এবং এই যন্ত্রের একক মালিক তারা। আমি এইখানে কোনো দলকে বলছি না, এটা যখন যে দল থাকে বা থাকার ওরকমই। একটা সময় আপনি দেখেন, একটা সময় এলিটরা রাজনীতি করতো বাপ দাদার বা নিজের ভিটামাটি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে বা যা পয়সা অর্থ। আর এখন একদম ভিখারি থেকে এসে রাজাবাস্য হয়ে যাচ্ছে, এলিট হয়ে যাচ্ছে। এই এলিটটা কিন্তু ডেঞ্জারাস এলিট। তারা তাদের প্রয়োজনে, আমি নাম বলবো না, আমি কোনো একজনকে জানি, সে বাংলাদেশের আওয়ামী লীগের সময় কুখ্যাত কেলেঙ্কারির একজন হোতা। তার নামে মামলা আছে, তার নামে আপনার জেল আছে। এখন হয়তো জেল থেকে তো অনেকেই বের হয়ে আসছে, আপনি জানেন, বিভিন্ন ওই হিসাব ছাড়াই বের হয়ে আসছে, হিসাবগুলা স্থগিত হয়ে আছে। সেখানে সে পারে না। এই সমস্যা কি? তার সন্তানকে দিয়েছে, সে সন্তানকে সাথে নিয়ে হাঁটছে। সেই এলাকার একটা মানুষ, ভেতর ভিতরে সবাই জানে যে এলিট বাবা, এলিট মানে এটা কিন্তু ওই যে ভিখারি থেকে এলিট বাবা নিজে তার বয়স থাকা অবস্থায় নিজে ইলেকশন না করে সন্তানকে নিয়ে সন্তানকে দোরগোড়ায় গেছে কেন, যাচ্ছে কেন, এটা যে কারো প্রশ্ন আসতে পারে। কিন্তু যারা যারা ওই এলিটটাকে তার পারিবারিক তান্ত্রিকভাবে মনোনয়ন দিল, কারণ তার অর্থ সম্পদ যেটাই হোক অন্যদের পকেটে আছে বলে তাকে দিতে পারে নাই। দুঃখটা কি? সে যাকে সাপোর্ট করবে, সে যদি তার বাসার কাজের লোককেও সাপোর্ট করে যে একে দিলে আমি নিরাপদ এবং আমার ঘরেই থাকবে, তাকেই দিবে। তো এই যে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। অনেক কিছু আছে, আপনি জানেন যে আপনি আপেল গাছ মনে করে একটা বরই গাছ লাগালেন বা একটা তেঁতুল গাছ লাগালেন, আপনি বুঝলেন না, পাতা হলো তাও বুঝলেন না, ডাঙ্গর হলো তাও বুঝলেন না। যখন ফল দিবে, ফলটা কিন্তু ওই দিনই দিবে না, গাছটা কিন্তু ওই দিনই বেড়ে উঠবে না। যখন ফল দিবে ঝোঁকা ঝোঁকা তেঁতুল হবে আপেলের বদলে। তো ওই তেঁতুলগুলো কিন্তু তেঁতুলের কাজই করবে। তেঁতুল দিয়ে যে কোনো কাজ হয় না তা না, কিন্তু সেটা কিন্তু তেঁতুলের কাজই করবে। আপনার প্রয়োজন আপেল, আপনার আপেলের কাজটা হবে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আপনি যা করলেন, আপনি মনে করলেন কেউ দেখলো না আপনি কে, আপনি নিরাপদ। নেভার অ্যান্ড এভার, কখনোই সে নিরাপদ হতে পারে না। এক, তার বিবেক এইখানে স্পয়েল। দুই, তার গোয়েন্দা সংস্থা এখানে তার নজরদারির মধ্যে আছে। যে বলে না যে 10 দিন চোরের 1 দিন সাধুর, তো ওই সাধুটা কিন্তু তার সাথে ওপেন হবেই। তো সেই ওপেন হওয়াতে কিন্তু তার অবস্থা খারাপ হবে, কিন্তু ওই দলটা কিন্তু আরো স্পয়েল হয়ে যাবে। কারণ দলটার কিন্তু আর ফিরতি কোনো অপশন নাই। আপনি যাকে কষ্ট দিয়ে আপনি সতীনের সন্তান মনে করে আপনি খাবার দাবার পুষ্টি কিছুই দিলেন না, হঠাৎ করে আপনার সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আপনার কোনো অপশন নেই, আপনার বয়স হয়ে গেছে, সতীনের ছেলেই এখন আপনার মেন অপশন। বাট সতীনের ছেলের তো মেধা আপনি ধ্বংস করে দিচ্ছেন, সে তো অটিজমে ভুগছে, সে একটা অটিস্টিক দিয়ে আপনি আপনার সমস্ত ভূসম্পত্তি রক্ষা করতে পারবেন? কে বলেছে? এটাই হয় দলের প্রয়োজন। আজকে আওয়ামী লীগ শুধু বিতাড়িত তা না, কিন্তু আওয়ামী লীগের যদি মেন পাওয়ার কিন্তু কারো চেয়ে কম ছিল না, টাকা পয়সা কারো চেয়ে কম ছিল না। অনেক সময় অর্থই অনর্থের মূল হয়, এটা কিন্তু আওয়ামী লীগ বুঝিয়ে দিয়ে গেছে। এইখান থেকে আপনি বলেন আমরা কে শিক্ষা নিয়েছি? আমরা কি একটা লোক শিক্ষা নিয়েছি? সেই পুরনো কথাই বলতে হয়, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ শিক্ষা নেয় না। আপনার সেই শিক্ষা যদি আমরা নিতাম, ওদের মতো বয়সের ছেলেরা, আমি ওর কথা বলছি না, ওদের মতো বয়সের যারা ওর চেয়েও জুনিয়র যারা আসলো, যারা সামনের কাতারে থাকলো, কত সুন্দর কথা বললো। কিন্তু আপনি যে খোঁজও নিতে যেতে হবে না, আপনার এইখানে আপনার ওই কাগজের মধ্যেই পয়েন্ট আছে যে ওরাও কিভাবে আজান দিয়ে চুরি ডাকাতি রাহাজানি সব কিছু করছে, মানুষের বাড়ি থেকে চাঁদা
হোক, সে অন্যায় পথে ইনকাম করছে, সেটার জন্য তো সরকার আছে। আপনি কেন তার ওইখানে চাঁদা নিতে যায় বসে থাকবেন শেষ রাতে, রাত 5টার সময়? আপনি নাম বলবেন, আপনার সর্বোচ্চ পর্যায়ের তাকে ব্যবহার করবেন। তো এই যে এই জায়গাটায় এই সমাজটা পচে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাছের মাথায় পচন ধরলে কিন্তু মাছটাকে আর রক্ষা করা যায় না। তো সমাজটাকে যদি আপনি বের করেন, আপনাকে যত না মেধাবী দরকার, তার চেয়ে আপনার আধা মেধাবী আধা সৎ ইনাফ। জি, ফারুক হাসান, নীলুফার চৌধুরী মনি যে কথাটা বলছিলেন, তো ভাবার বিষয়। সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটি হলো যে 5ই অগাস্টের পর এটা তো শুধু রিজিম চেঞ্জের ঘটনা না, এটা বাংলাদেশের নতুন চেঞ্জের ঘটনা। রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলোর ধ্যান ধারণা, চিন্তা চেতনা খুব বেশি পরিবর্তন হচ্ছে না। বিশেষ করে ইলেকশন যত সামনে আসছে, সেটা মনোনয়ন দেওয়া দল থেকে অথবা আপোষ করার যে মানসিকতা আমরা লক্ষ্য করছি, তারা সেই পুরনো চিন্তার মধ্যেই রয়ে গেছে। কি বলবেন? এটা আসলে একবারেই আপনি ঠিক বলেছেন। দেখেন, 5ই আগস্টের যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটা তো শুধুমাত্র একটা সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ না, এটা বাংলাদেশের ইতিহাসে একটা রাজনীতির পট পরিবর্তন। যে বিগত সময়ের যে আধিপত্যবাদের রাজনীতি, যে ওই পুরাতন সিলসিলার রাজনীতি, এটা ভেঙে চুরে এদেশের ছাত্র জনতা নতুন একটা ডাইমেনশন কিন্তু এখানে নিয়ে আসছে, যে আমরা নতুনত্ব চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই নতুন রাজনীতিটা কীরকম হবে? ওই যে পুরাতন সিলসিলা, যে এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এটা আগামীতে থাকবে না। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটা হলো যে অনেক ব্যবসায়ী আবার আগের মতো সামনে চলে আসতেছে। এটা এই জন্য আমি বলছি যে ওই চিন্তা যদি আমরা লালন করি, তাহলে কিন্তু এই নতুন প্রজন্ম বা আগামীর যে প্রজন্ম, এটা কিন্তু ওই রাজনীতিটাকে গ্রহণ করবে না। এখন দেখেন, রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সবাই নির্বাচনমুখী। আমরা নির্বাচন হয়তো প্রধান উপদেষ্টার যে রোডম্যাপ আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তো নির্বাচনকে সামনে রেখে এই যে নমিনেশন দেওয়া বা এই যে পদায়ন করা, এই জিনিসগুলো আপনি খুব গভীরভাবে, মানে আমরা পুরনো চেহারাই দেখছি না, শুধু পুরনো চেহারা না, গভীরভাবে চিন্তা করেন যে কাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। নমিনেশন দেওয়া হচ্ছে বেছে বেছে ওই লোকগুলোকে টার্গেট করে, যে লোকটা ধরেন যে কেন্দ্র দখল করতে পারবে, পেশি শক্তির ব্যবহার করতে পারবে, আধিপত্যবাদ আবার ফিরে নিয়ে আসতে পারবে, জারি করতে পারবে, বা এই যে পেশি শক্তির একটা রাজনীতি যারা জারি রাখতে পারবে, ধরে রাখতে পারবে, আগামীতে মাফিয়াগিরি করতে পারবে, এরকম ব্যক্তিগুলোকে টার্গেট করে করে কিন্তু আপনার ধরেন যে নমিনেশন দেওয়া হচ্ছে, পদায়ন করা হচ্ছে। একইভাবে যারা বিগত সময়ে অঢেল ধন সম্পদের মালিক, দলের প্রয়োজনে, নেতার প্রয়োজনে যে কোনো সময় চাইলেই ধরেন যে শত কোটি টাকার বান্ডেল নেতার টেবিলের নিচে এনে ধরেন যে জমা দেবে, এরকম ব্যক্তিদেরকে টার্গেট করে করে কিন্তু নমিনেশন দেওয়া হচ্ছে। যেটা কিছুক্ষণ আগে আপনি নিজেও বললেন যে নেতার পছন্দ, নেতা খুশি, অমুক নেতার প্রতি, অমুক মানে ধরেন যে আপনার ব্যক্তির প্রতি নমিনেশন পেয়ে যাচ্ছে। তো এই যদি হয় মানদণ্ড নমিনেশন পাওয়ার, তাহলে ভাই ভেরি সরি, নতুন বাংলাদেশের ফারুক হাসান, আমরা জানি ভোটাররা আগের মতো নয়, একটু পরিবর্তন। আমি আসবো, হ্যাঁ। এখন এটা তো দলের চিন্তা। এখন রাজনৈতিক দলগুলো যদি ওই পুরাতন চিন্তার মোহে অন্ধ হয়ে থাকে, যে আমরা যা করছি, আমরা যেটা করব, জনগণ আমাদের ভোট দিয়ে আমাদের ক্ষমতায় নিয়ে আসবে, তাহলে তো বলার কিছু নাই ভাই। এটা তো শেখ হাসিনাও এই চিন্তায় বিভোর ছিল। শেখ হাসিনা মনে করতো 41 সাল পর্যন্ত আমাকে কেউ সরাতে পারবে না। ওরা যা মনে করতো যে আমরাই সব জানি, দেশের মানুষ বোকা, ভোটাররা বোকা। তো এখন ওই আওয়ামী লীগের চিন্তা, আওয়ামী লীগের যে কালচার, সংস্কৃতি, এটা যদি আমাদের মধ্যেও আমরা লালন করার চিন্তা করি, আমাদের মধ্যেও থাকে, তাহলে পরিণতি কি হবে এটা কিন্তু সহজে অনুমেয়, সহজে আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করি যে আসলে ওই চিন্তা, ওই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি ওই আওয়ামী লীগের সিলসিলা বহন করার চেষ্টা করি, যে ওই টাকাওয়ালাদের নমিনেশন দেব, যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে, ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করে, এরকম ব্যক্তির সন্তানদেরকে কিন্তু নমিনেশন দেওয়া হচ্ছে। তো এরকম চিন্তা যদি সেটা বিএনপি হোক, জামাত হোক, আমরা হই, হোয়াট এভার, যারাই করুক, ভবিষ্যৎ পরিণতি তাদের জন্য কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। তারা যদি মনে করে থাকে যে আমি আজকে একটা বড় মাফিয়া শিল্পগোষ্ঠীর নেতার ছেলেকে ধরেন যে বা ওই ব্যবসায়ীর ছেলেকে নমিনেশন দিলাম, আর আমি যখন বিপদে পড়বো ওই ব্যবসায়ীর ছেলে আমাকে উদ্ধার করবে, সে যখনই চেয়ারে বসবে, সে তার নিজের যে একটা স্বার্থ রয়েছে, নিজের যে একটা পরিকল্পনা রয়েছে, নিজের যে রোডম্যাপ রয়েছে, ওটাই বাস্তবায়ন করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা
আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, রয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো আওয়ামী লীগের ভোটারের যে হিসাবটা সেটি আসলে ঠিক নয় যেভাবে বলে, বাট তাদের ভোটার রয়েছে এবং সেই সংখ্যাটা উপেক্ষা করার মতো না, ভালো একটা সংখ্যাই রয়েছে। আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত উভয় দলই এই আওয়ামী লীগের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য এমন সব কথা বলছে সেটা আসলে 5ই আগস্টের ঘটনার সঙ্গেও বৈপরীত্য এবং ফ্যাসিস্টের 15 বছরে যে শাসন, গুম খুন অত্যাচার মামলা হামলা, সেটার সাথেও সাংঘর্ষিক। এরপরও তারা এটা করছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মুখে গণতন্ত্র, ভেতরে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্রই যদি থাকে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমে গেল, 144 ধারা ভঙ্গ করে বা 144 ধারার ছত্রছায়ার মধ্যে থেকে সরকারের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করলো, প্রয়োজনে তার আগে বা পরে সেই জামাতের খুদ আমির বলল কি, আমরা ক্ষমা করে দিলাম। আপনার কাছে চাইলে, আল্লাহ তো বলছে, আল্লাহ নিজে বলছেন যে তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবা কিনা তুমি ব্যাপার, তবে ক্ষমা করা উত্তম। আপনার কাছে ক্ষমা চাইলো না কিছু না, আপনি এত মহামানব কোথা থেকে হইলেন, ক্ষমা করে দিলেন। আপনি কোনো মামলা করলেন না, সারা বাংলাদেশে আপনি নিগৃহীত, নির্যাতিত, আপনি মামলা করলেন না, আপনি তাদেরকে শেল্টার দিলেন। এটা আরো ভয়ঙ্কর। আপনার অনেক জায়গা আছে লুকিয়ে রাখার মতো, সেই জায়গায় আপনি শেল্টার দিলেন। তো সেই কথাটা তারা মনে রাখলো। আর বাইরে আপনি কি করলেন? আন্দোলন করলেন, নিষিদ্ধ করলেন। নিষিদ্ধ যেটা নির্বাহী আদেশে, এই নিষিদ্ধ কোনো নিষিদ্ধ না, এই স্থগিত কোনো স্থগিত না। এগুলো একটা দলের পার্ট, একটা দলের পার্ট। আরেকটা দলের যেটা আপনি আমার দিকে আঙ্গুলি তুলছেন, সেইখানেও এটা দুঃখজনক, ভীষণভাবে দুঃখজনক। কারণ ওই যে বললাম, ইতিহাস কাউকেই ক্ষমা করে না। যে ছেলে মেয়েগুলা, বিশেষ করে ছেলেরা, যুবদল, ছাত্রদল, মূল দলের ইয়াং জেনারেশন, তৃণমূল পর্যায়ে, মানে যত আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপির ততই কিন্তু জনপ্রিয়তা বেড়েছে। মানুষ কিন্তু অসহায়ের পক্ষে থাকে। সেই অসহায় মানুষগুলো বনে বাদারে আপনার সারা রাত মশার কামড় খেয়ে, আপনার সাপের কামড় খেয়ে, আপনার ডুবার নিচে, ঢাকা শহরে রিক্সা, সিএনজি, যত সিএনজি রিক্সা চালক সব তারা। মালয়েশিয়া যান আপনি, যত রকমের লেবার আছে সব তারা। আপনি মিডল ইস্টে যান, যত রকমের লেবার আছে, এরা কিন্তু 95% ছিল। আমি যত দেশে গিয়েছি আমি দেখেছি যে মনে হয়েছে যে বাংলাদেশে এত বড় বড় মিছিল কখনো হয় না, ওখানে যত সমাবেশ হয়েছে, যত লোক হয়েছে। তো সেই মানুষগুলো 5 টাকা কামাই করতো, তারা তো খুব ভালো বেতন পাইতো না। এর মধ্যে 2 টাকা 2.5 টাকা বাড়িতে পাঠাইতো, নিজে না খায়া থাকতো, আর বাকি টাকাটা দলের কাজে পাঠাইতো। সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে, ভেতরটা অঙ্গার করে দিয়ে, আপনি সেই লোকগুলোকে আপনি সামনে নিয়ে আসতেছেন ওপেন ডিক্লেয়ার দিয়ে, এটার জবাব আপনাকে ইউ হ্যাভ টু পে, মাস্ট বি পে। এটার কোনো আপনার বিকল্প কিছু হতে পারে না। আপনি আজকে যা করবেন আগামী দিনে ওইটাই তোলা থাকবে। তাহলে আপনি যে আওয়ামী লীগ, যেখানে আমার খুব বলতে ইচ্ছা করে, আপনি জানেন আমি এবং আমার হাজব্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তো আমার হাজব্যান্ডকেও অনেকেই চেনে, যেহেতু আমরা হলে ছিলাম ওই সমসাময়িকের। তারা অনেকেই বড় বড় নেতা হয়েছিল আওয়ামী লীগের, বা বিএনপিরও আছে, বা যখন যেটা, আমরা সবাইকে কিছুটা চিনি। ফাইনাল পর্যন্ত একটা কাজ করতে যাওয়ার পরে বলছে, এটা কিন্তু মনির হাজব্যান্ড, এই কাজটা দেওয়া যাবে না। তো আপনার প্রথম 7-8 বছর 10 বছর কাজ পায় নাই, প্রতি বছর 5-6 লাখ টাকা 7-8 লাখ টাকা ঋণও করতে হয়, লাইসেন্সগুলো করতে করতে যে লাইসেন্স কোনো কাজেই লাগে না, সে লাইসেন্সের পরে 8-10-12 বছর পরে ঋণও করা বন্ধ করলো। তো এই যে সাফারারটা 70-80 লাখ টাকার অফিস রাতারাতি 3-4 লাখ টাকা দিয়ে যা দিছে সেইটুকু নিয়ে চলে আসতে হইলো। তো আমি যখন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বললাম যে আমার হাজবেন্ডকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে, তখন উনি বলল যে
তুমি এক কাজ করো, তুমি আবার যখনই করবে রেকর্ড করে রাখতে বলো ওকে। হ্যাঁ, আমি খুব খুশি হয়ে আসলাম, বাসায় খবর দেওয়ার সাথে আমার হাজবেন্ড বলে যে তোমাকে কি বলছেন, উনি তো ওনার আবেগ থেকে বলছেন, তুমি কি বুঝো এটা মানে কি? এটা মানে আমি বাকিটুক মারা যাওয়া, আর কিছুই বলা যাবে না। এই যে আর কিছুই বলা যাবে না, রাতারাতি চলে আসতে হলো অফিস ফেলে। তাই এই জায়গাগুলোর কি কোনো ভ্যালুস আপনার কি এইভাবে তাদেরকেই আপনি যখন আবার মোটা তাজা করবেন তাহলে ভ্যালুসটা কোথায় থাকবে? আর আমি বলতে গিয়ে যখন আমাকে শুধু একদিক দিয়ে কয়টা কথা বলবো, কত সাফারার, এই কয়টা সাফারারের কথা বলবো? কোনোদিন কারোর সঙ্গে আতাত করে যদি বলেন যে একটা পয়সা, কোনোদিন বিবেক যদি বলছে যে না আজকে ফারুকের পক্ষে আমার থাকা উচিত, ছেলেটা বিপদগ্রস্ত, সেটাই করছি, হোক ও আমার শত্রুপক্ষ, বাট ওর পক্ষে ওই দিন কথা বলছি। তো এটা হচ্ছে বিবেককে সমৃদ্ধ রাখার জন্য। সেই বিবেক সমৃদ্ধ রাখার জন্য যে কাজগুলো করলাম, কোনো আতাত করলাম না। আজকে কিন্তু 11th আওয়ারে এসে ওটার জন্য আবার মাইনাস জবাবদিহিতার মধ্যেই থাকতে হলো। ধরেন সেই দিনও আমি ডাবল বিরোধী দল, এখনও আমি বিরোধী দল। তো আমরা কখনো সরকারি দল হতে পারি না। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, আমি প্রলেতারিয়েতদের একজন সদস্য হিসেবে বলছি, অন্য প্রলেতারিয়েতদের কথাটা আমি বলছি। তো এইখানে যারা মেট্রোপলিস ছিল, সেই দিনও মেট্রোপলিস ছিল, সেই দিনও তারা আতাত করেছে, সেই দিনও তারা ক্রিম খেয়েছে, আজকেও তারা আতাত করে এবং তারা দেখভাল করে, পালে, এবং তারা কেউ বলে যে ক্ষমা করে দিলাম, কেউ আবার বলে যে ক্ষমা করে দিব। তো এই যে দিলাম আর দিবর মধ্যে, তাহলে এই রেভুলেশনটার দরকার কি ছিল? এই রেভুলেশনটা কি আপনার চারানা দরে বিক্রি হচ্ছে? আমি 90-এর শেষ দিকে আপনি জানেন ছিলাম, শেষ দিকে 90 আমি এরশাদ বিরোধী আন্দোলনে আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সে এরশাদ বিরোধী আন্দোলনেও তাও এই 3 জোট যে বাস্তবায়ন হয় নাই তারা বলে, সেই 3 জোট বাস্তবায়ন না হওয়ার পরেও 10 বছর 12 বছর 15 বছর যেখানে গেছে, এই দেখো ওরা 90-এর বড় বড় লোকগুলা কিন্তু চেয়ার ছেড়ে দাঁড়ায় গেছে। পরবর্তীতে যখন আমি এমপি হয়েছি তখন আমার মনে হয়েছে যে আজকের এমপির থেকে ওই পাওয়ারটা বেশি ছিল, ওই সম্মানবোধটা, মর্যাদাটা বেশি ছিল। তো ওইটাও কিন্তু 90টাও কিন্তু অনেকদিন মর্যাদাপূর্ণ ছিল। এখনো কিন্তু 25 বছর 35 বছর পরেও কিন্তু এরশাদকে স্বৈরাচার বলা হয়, তাই না? কিন্তু আজকে 90, গত বছর হয়েছে 1 বছর, আজকে দেখেন যেভাবে পারছে শেয়ার দরে বিক্রি করে দিছে, বিক্রি হয়ে গেছে না, করেও দিছে। কারণ আপনি জেনজির কথা বলেন, তারা কি বিক্রি করে নাই? ম্যাক্সিমাম জেনজি ফেরত গেছে। যারা ফেরত গেছে আমি তাদের কথা বলছি না, যারা জেনজিকে বিক্রি করে তারা দল করেছে, তারা কি বিক্রি করছে না? সকাল বিকাল সন্ধ্যা রাতে তারা কি আতাত করছে না? আজকে যখন ওবায়দুল কাদের চলে গেছে, কিভাবে চলে গেছে এটা যখন আমরা শুনি তখন তো শরীরে রুম দাঁড়ায় যায়। সেখানে কিন্তু আতাতের কিন্তু কোনো রং একই। আপনি খেয়াল করেন, এক দল থেকে আরেক দলে হ্যান্ডওভার হয়েছে, একদম বর্ডার পর্যন্ত, বর্ডারের ওই পাশে আরেক দলের কাছে হ্যান্ডওভার হয়েছে। তার মানে কি এখানে 3-4টা দল কাজ করছে। শুরু করছে আপনার জেনজি খ্যাত আপনার একটা দল, কিংস পার্টি খ্যাত, তারপরে শেষ হয়েছে আরেকটা দল, তারপরে ওই পারে গিয়ে আরেকটা দল। তাহলে তো সব মিলে ওই বলেন না যে গায়ে বাছুরে পিরিত থাকলে বন্ধে গিয়ে দুধ দেয়, দেশের অবস্থাটা এরকম হয়েছে। ফারুক হাসান, এই যে আওয়ামী লীগের ভোটার নিয়ে যে টানা পড়েন বা আপোষকামিতা, আমরা দেখলাম যে গোপালগঞ্জে আপনি জানেন সেখানে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে আওয়ামী লীগের অনেক সাপোর্টার, প্রার্থীর নাম না জানলেও তারা নৌকা প্রতীকে দেখেই ভোট দেয়। এটা ওইখানকার একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে 3টি আসন, গোপালগঞ্জ জেলায় মূলত 3টি আসন। আমরা একটি মিডিয়ায় দেখলাম যে সেই আসনগুলোর যারা প্রার্থী হয়েছেন জামাত ইসলাম এবং বিএনপির, সবার কথার মধ্যে একই ধরনের সুর, যেটা নীলুবার চৌধুরী মনি বলছিলেন, আপোষকামিতা, যে সবাই তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে ভোটটা যাতে পাওয়া যায়। এখন আওয়ামী লীগের ভোটার কারণে যদি তাদের সন্তুষ্টির জন্যই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো মাঠে নামে, তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আমরা যদি শুধুমাত্র ক্ষমতার চিন্তা করি যে আমাকে যে কোনো মূল্যে এট এনি কস্ট আমাকে পাওয়ারে যেতে হবে, চেয়ারে বসতে হবে, তাহলে তো যেটা এখন হচ্ছে এটাই। এটা বিএনপি বলেন, জামাত বলেন, সবাই তো একই। বিভিন্ন নেতার বক্তব্যে যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন অনেকেই তো বলার চেষ্টা করছেন যে আমরা ভাই ভাই, মানে আওয়ামী লীগ আমরা ভাই ভাই, সুতরাং টেনশনের কোনো কারণ নাই, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নির্বাচিত করেন, যা লাগে শেল্টার, নিরাপত্তা, সব দায়িত্ব আমাদের। তো এই যদি হয় অবস্থা, এই যদি হয় আমাদের মানসিকতা, চিন্তা, তাহলে তো ভাই এটা আসলে
আমাদের সবার জন্য কাল হয়ে দাঁড়াবে, একবার নিশ্চিত থাকেন। আমি সবসময় একটা কথা বলি যে আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপের মতো। এই সাপ মেরে আমরা কিন্তু আসলে লেজটাতে বিষ এখনও রেখে দিয়েছি। যে কোনো সময় এই সাপ আবার জীবন্ত হয়ে আবার আপনাকে আমাকে কিন্তু দংশন করবে, এটা একবারে শতভাগ নিশ্চিত। এই বিগত 1 বছরের কার্যক্রমে, আমাদের কার্যক্রমের কথা বলছি, আমাদের কার্যক্রমে এটা একবারে প্রমাণিত যে এরা যে কোনো সময় ছবল মারবে। এবং ছবল মারার জন্য ইতিমধ্যে কিন্তু 2-4টা ঘটনা আমাদের চোখের সামনে তারা দেখিয়ে দিয়েছেন যে তারা যে ডে বাই ডে শক্তিশালী হচ্ছেন। কেন হচ্ছেন? বিকজ অফ উই, মানে আমরা, আমাদের কারণেই মূলত তারা ডে বাই ডে শক্তিশালী হচ্ছে, ইম্পাওয়ার্ড হচ্ছে, এবং তারা কিন্তু তাদের কার্যক্রমকে গতিশীল করছে। যে মিছিলটা 3 মাস আগে, 4 মাস আগে 10 জনের ছিল, সেই মিছিলটা কিন্তু গত 1 সপ্তাহ আগে সেটা 100 জন 200 জনের হয়েছে। এটা কাদের জন্য? এই যে আমরা সুযোগ দিচ্ছি, আমরা এক একজন মহা মানব হয়ে গেছি, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কেউ বা তো একবারে প্রকাশ্যে আপনাদের কোনো টেনশন নাই, নির্ভয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাবেন, আমরা আপনাদের দরজায় গিয়ে পাহারা দেবো। এরকমও অনেক এলাকার প্রার্থীরা বলছে যে আমরা আপনাদের দরজায় গিয়ে পাহারা দেবো, কে আসবে দেখবো। পুলিশকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা গ্রেপ্তার করতে পারবেন না, আবার গ্রেপ্তার করলে থানায় গিয়ে ওসিকে হুমকি যে ছেড়ে দেন ইত্যাদি। যে এই যে ঘটনাগুলো, তাহলে ভাই আসলে বলতে হয় যে আমরা নিজেরাই আবারও জেনে বুঝে খাল কেটে কুমির নিয়ে আসতেছি। কারণ কুমির যদি সামনে নিয়ে আসে, তার কুমির আমাকে গিলে খাবে, এটা স্বাভাবিক। তখন তো আমি হাউমাউ করে কাঁদি আর চিৎকার করি, কোনো লাভ হবে না। সুতরাং আওয়ামী লীগের এই বৈশিষ্ট্য ক্যারেক্টার দেখার পরেও যদি আমাদের বোধোদয় জাগ্রত না হয়, আমরা যদি ক্ষমতার মোহে অন্ধ থাকি, তাহলে আসলে দুঃখজনক ব্যাপার। এই জন্য আমরা বলছি, আসলে ধরেন তরুণদের একটা ভুল ত্রুটি আছে, থাকবে স্বাভাবিক, তারপরেও তারুণ্যের মধ্যে যেটা স্পিরিট, এই তারুণ্যকে আসলে আমাদের এখন সামনে নিয়ে আসা দরকার। এই যে যারা আমাদের ধরেন যে সিনিয়র সিটিজেন রয়েছে বা সিনিয়র লিডারশিপে যারা ছিলেন, এদের যে চিন্তা চেতনা, এটাতে অনেকটাই পরিবর্তন নিয়ে আসতে হবে। 2-1 জনের মধ্যে পরিবর্তন আসছে, আমি বলবো না যে একবারই পরিবর্তন আসেনি, কিন্তু অধিকাংশ সিনিয়র লিডারের মধ্যে ন্যূনতম এই যে বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী যে চেতনা, যে স্পিরিট, এটাকে ধারণ করার যে মানসিকতা, ধারণ করার যে একটা ধরেন যে এটা নাই। এই কারণেই মূলত আজকে এই ধরনের কথা। একই সাথে আমি কিন্তু 24কে ছাড় দিচ্ছি না। 24-এর এই গণঅভ্যুত্থানের চেতনা আজকে যারা বিক্রি করার চেষ্টা করছেন, ইতিমধ্যে এই চেতনা বিক্রি করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ, এরাও কিন্তু আগামীতে দেখবেন ওই দুর্গন্ধময় আওয়ামী লীগ চেতনা বিক্রির মাধ্যমে যেভাবে হয়েছে, ঠিক তাদের অবস্থাও খুব শীঘ্রই এইভাবে হবে। তো এই জন্য আমি বলছি যে এই সিনিয়র নেতাদের মানসিকতায়, চিন্তায় এবং তাদের কার্যক্রমে যদি পরিবর্তন না নিয়ে আসতে পারে, তাহলে এটা বিএনপি বলেন, জামাত বলেন, যারা ইতিমধ্যে চিন্তা করছে আমরা ক্ষমতায় আসবো, ক্ষমতায় হয়তো আসবে, কিন্তু ক্ষমতায় এসে কতদিন টিকে থাকতে পারবে, এটা কিন্তু ভাই একটা বড় প্রশ্নের বিষয়। আগামীর প্রজন্মকে ধারণ করেই যদি আমার আপনার ক্ষমতা কেন্দ্রিক চিন্তা না থাকে, নির্বাচন কেন্দ্রিক চিন্তা না থাকে, তাহলে আগামীতে আপনি হয়তো ক্ষমতায় আসবেন, বেশি দিন টিকবেন না। একবারে স্রেফ কথা। নীলুবার চৌধুরী মনি, বিএনপির শরিক দলগুলোর অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি জানেন যে 237টি আসনে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়েছে, একটি আসন বাদ গেছে। মাদারীপুরে একটি আসন যে যাকে দেওয়া হয়েছিল তাকে স্থগিত করা হয়েছে, এখন 236টি আসন রয়েছে। এর মানে আরও রইল 64টা আসন। 64টা আসনে কাদেরকে নমিনেশন দেওয়া হবে বা দেওয়া হবে না, সেই আলোচনাগুলো চলছে। সেখানে কয়েকটা দিক রয়েছে। বিএনপির সঙ্গে যারা আসছে তাদেরকে দেওয়া হচ্ছে। আরেকটা হলো বিএনপির হয়তো সব আসন হবে না, কাভার হবে না শরিকদের দিয়ে, বিএনপি হয়তো নিজেদেরও দলের কিছু আসনে দেবে। এটা হলো মোটামুটি চিত্র। এখন প্রশ্ন এসছে কয়েকটা। প্রথম প্রশ্ন হলো যে প্রতীক নেই, মানে জোটের প্রতীকে ইলেকশন করতে পারবে না, ধানের শীষের মতো শক্তিশালী প্রতীক তারা পাবেন না, তারা নিজেদের প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এটা নিয়ে বিএনপির মধ্যে চিন্তা যেমন রয়েছে, যাদেরকে পাশ করে আনা যায় কিনা। একই সঙ্গে যিনি প্রার্থী হচ্ছেন, ওনার চিন্তা নয়, উনি দুশ্চিন্তার মধ্যে রয়েছে রীতিমতো বলা যায়। এটা ভালো বলছে। এখন প্রশ্নটা যেটা হলো যে অনেকে এই আশঙ্কা প্রকাশ করছেন, কোন কোন রাজনৈতিক বিশ্লেষক, যে বিএনপির সামনে নির্বাচনে এই আসনগুলো হাতছাড়া হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কি বলবে? যে কোনো সিস্টেমে প্রথমে একটু সমস্যা হয়, আর এখানে যেহেতু মার্কার নির্বাচন এখনো এটাই আছে, মার্কার, ধানের শীষ বলেন, দাঁড়িপাল্লা, নৌকা। আর যিনি শরিকের প্রার্থী হবেন ওই এলাকায় তার তো একটা মিনিমাম বেস থাকতে হবে, সেটা না থাকলে তো শুধু হ্যাঁ, সেটা সেই জায়গাগুলায় আপনার মনে করেন যে বিএনপির অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যেতে পারে, যারা নমিনেশন চাইছে তারা দাঁড়িয়ে যেতে পারে। দাঁড়িয়ে গেলে কিন্তু ধানের শীষ পাবে না, কিন্তু মার্কা না পেলেও বিএনপির লোক তাকে চিনে, সেইভাবে একটা চেইন আছে, চেইনে সে ভোট পাবে। এবং এই জায়গায় শরিকদের জন্য খুব দুঃসংবাদ আপাত দৃষ্টিতে তাই মনে হয়, যেহেতু তাদের বেজ নাই।
বেজ একমাত্র বেজও নেই, আবার বিএনপি প্রার্থীও নেই, প্রতীকও নেই। প্রতীকও নাই। তো বিএনপি একমাত্র ওই সমস্ত বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জি। বেজ আছে এবং জামাতেরও আছে। তো জি, জি, জি। সেই জায়গায় তারা হুম। এটা যদি তারা না আসে নির্বাচনে, তাহলে সারা বিশ্ব কিন্তু এটাই মনে করবে যে এই নির্বাচনটা আমিডামির মতো হয়েছে। হুম। কিন্তু এখানে কিছু করার নাই। ইসি কেন হঠাৎ করে এটা দিল, এখানে আমি একটা ষড়যন্ত্র দেখছি। না, এখানে কিন্তু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি, সেটা হলো এটা কিন্তু বিএনপিও রাজি ছিল। আমি এটা আপনাকে যখন আলোচনা বলি, হচ্ছিল তখন বিএনপি কিন্তু রাজি ছিল যে যার যার প্রতীকে আপনাকে নির্বাচন আমি করবে। যদি এটা বলি যে তত্ত্বাবধায়কের রায় হয়েছে, রায় হওয়ার নিয়ম কি, সিস্টেম, জি। যখন যেদিন রায় হবে সেদিন থেকেই ওটা কার্যকর হবে। আপনি হঠাৎ করে এটারে 5 বছর পরে নিয়ে গেলেন, চতুর্দশ সংসদে নিয়ে গেলেন। যদি ওইটাই হয় তাহলে আপনি কেন 5 বছর এদেরকে টাইম দিলেন না? আপনি আইন বানান, আপনি বলেন যে চতুর্দশ থেকে আপনার যার যার মার্কা আছে মার্কা ইলেকশন করবে। কারণ এটা কিন্তু একটা ভালনারেবল অবস্থার মধ্যে দেশটা আছে, দেশের দলগুলো আছে। এই ভালনারেবল থেকে আমাদের কাটায় উঠতে হবে। এমনিতেই আপনি বলছেন, আপনি মানে অন্যান্য যে জেনজি সহ অন্যান্য দলগুলো বলছে যে আওয়ামী লীগ সহ তার 14 দল নির্বাচন করতে পারবে না। যে দোষে আওয়ামী লীগ দুষ্ট, একই দোষে তার 14 দলও দুষ্ট। তো ওইখানে অতগুলা দল ইলেকশন করতে পারবে না, কথায় আমি ধরে নিলাম। কিংবা অন্য দলগুলো কিন্তু খুবই ওরকমই, যেগুলার কোনো, যে সাপের চোখ নাই কান নাই, ছোটে না হাঁটে না। তো সেগুলা আমি বাদ দিলাম। ধরেন ইলেকশন করলো, এরা কেউই তো আসতে পারছে না। তারপরে আপনার এই জোটের তারাও আসতে পারছে না। তাহলে আপনার কি আমি আর দামি এরকমই তো হবে, বা বিএনপি আর জামাত এরকম, বা ইসলামী ঐক্য জোটের এরা থাকবে। তা এটা হইলে তো দেশের অবস্থা, যদি আওয়ামী লীগ সহ জোটের নেতারাও বলে একটা সময়, কারণ রাজনীতি তো এরকমই, আমার পক্ষে গেল আমি বললাম, আমার পক্ষে গেল না আমি বিপক্ষে দাঁড়াইলাম। তো তখন তো তারা কিন্তু বিপক্ষের হয়ে যেতে পারে। তখন বলবে যে ওনারা সব ঠিক করার জন্যই আমাদের আসলে একটা নির্বাচনের দাওয়াত দিছে, আর কিছুই না, আমাদের পাশ করানোর মতো মানসিকতা তাদের ছিল না। বলতে পারে, বললে আপনি কিছুই বলার নাই এখানে। কারণ এইখানে বড় বড় দল, আপনার বিএনপি জামাত দুইজনে যদি প্রটেস্ট করে, ইসি কিন্তু এর চেয়ে বড় কিছু না। ইসি কাদের নিয়ে কাজ করে? ইসি একটা আপনার কি বলবো ভলেন্টিয়ার, এটা আপনার এটা ওই যে ক্রিকেট খেলে যে আম্পায়ার থাকে, বা ইসের ফুটবলের যে রেফারি থাকে, এই টাইপের। তো রেফারিরা তো যদি একটা আইন সবাই মিলে করে দেয়, ওই আইনের মধ্যেই তো সে তার রেফারিং করবে। তাহলে এইখানে ইসিরে আমি দোষ দিয়ে লাভ নেই। এখানে দলগুলো এমনি আপনি 9 মাস ব্যয় করলেন সংস্কার নিয়ে, তাহলে এটাতে আপনি ব্যয় করেন না কেন? একটা দিন আপনি যান, যে দলের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন হয়েছিল, সেখান থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে যার যার প্রতীকে নির্বাচন করবে। এটা নিয়ে আলোচনা হয়েছে, তখন সবাই মেনেও নিয়েছিল। কিন্তু পরবর্তী সময় যখন চূড়ান্ত ঘোষণা হলো, আরপিও ঘোষণা, তখন এটা চেঞ্জ করা হয়েছে মনে হয়, আমরা যতটুকু জানি আর কি। এখন এটা আবার তারা বলুক, এখন আপনার ক্ষুধা লেগেছে, আপনাকেই বলতে হবে, এটা তো আমি বলবো না। তারা কেন বলে না? সব দলগুলো মিলে তারা বলুক, যারা যেখানে জোট করবে, জামাতের সঙ্গে যারা জোট করবে তারাও বলুক, এখানে যারা জোট করবে এখানেও বলুক, বললে তো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ, রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। ফারুক হাসান, আপনারাও বিএনপির সঙ্গে রয়েছেন, আপনারাও তাদেরকে 50টি আসনের বোধহয় তালিকা দিয়েছেন যেখানে আপনারা প্রার্থী হতে চান, কি অবস্থা?
আমরা আসলে দেখুন এখন পর্যন্ত কারোর সাথেই নাই, আবার সবার সাথেই আছে। এখন পর্যন্ত ধরেন যে বিএনপি বা জামাত ডিরেক্টলি জোটের যে আলোচনা বা জোট গঠনের যে বিষয়ে আলোচনা, এটা এখন পর্যন্ত বিএনপির সাথেও হয় নাই, জামাতের সাথেও হয় নাই। সুতরাং আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রার্থী ঘোষণা হচ্ছে। কিন্তু আপনাদের কাছে বিএনপি তো তালিকা চেয়েছিল, সেই অনুযায়ী যাই হোক, তাদের চাওয়ার কারণে আপনার তালিকাটা দিয়েছেন। তা আমি আসলে আসবো, তো সেই জায়গা থেকে আসলে যে আলোচনাটা ইতিমধ্যেই হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচন, ইতিমধ্যে সরকার যে আইনটি করেছে, এই আইনটি আসলে বিশেষ করে জোটের যারা শরিক, এই শরিকদের জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ হয়ে ইতিমধ্যে দাঁড়িয়েছে। তবে আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করি যে আসলে আমি যেহেতু একটা স্বতন্ত্র দল করি, আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচন করব, এটা একটা গর্বের বিষয়। আমার দলের মার্কায় যদি আমি নির্বাচন করতে না পারি, তাহলে তো আমি আমার দল করার কোনো প্রয়োজন নাই, আমি আরেক দলেই করতে পারি, ঠিক না? তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্তকে আমরা শুরুতেই ওই দিনই সাধুবাদ জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। তবে আমরা যেটা মনে করি, নির্বাচন কমিশন আসলে যে কায়দায় যে ফরম্যাটে এই সিদ্ধান্তটি নিয়েছেন, এটা সঠিক কোনো কায়দা না, সঠিক কোনো ফরম্যাট না। কারণ নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন আরপিও নির্বাচন কমিশন আরপিও কিংবা অন্য কোনো আইন পরিবর্তন করতে গেলে অবশ্যই তার প্রধানতম অংশীজন হিসাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা কথা বলি, নির্বাচন সংস্কার কমিশন দিয়েছিল সে ব্যাপারে কিন্তু তখন কেউ আপত্তি করে নাই। আমি আসতেছি ভাই, আমি নিজে তো জাতীয় ঐক্যমত্য কমিশনের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। আমি নিজেই 2 মাস ওই আলোচনায় ছিলাম। সেখানে আমাদের একটা ওভারঅল আলোচনা হয়েছে, মানে স্পেসিফিক এই এজেন্ডার উপরে আলোচনা হয় নাই যে আগামী নির্বাচনে প্রত্যেকটা দল জোট গঠন করলেও নিজ দলের মার্কাই করতে হবে, এরকম রিজিড কোনো সিদ্ধান্ত হয় নাই। একটা ওভারঅল আলোচনা হয়েছে, তো সেখানে রাজনৈতিক দলগুলো বলেছে যে এরকম করা যেতে পারে, করতেই হবে, বিষয়টা এমন না। তবে বিগত সময়ে যে আইনটি ছিল, আসলে কোনো রাজনৈতিক দল যদি চায় তার দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর কেউ যদি কনফিডেন্স না পায়, সে যদি মনে করে যে না আমি জোটের মার্কাই করতে পারি, মানে আগে ছিল উইলিংলি, ঐচ্ছিক, আর এখন জিনিসটাকে এক প্রকারের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যেটা আসলে আমি মনে করি আইন সিদ্ধ নয় বা এটা সঠিক পন্থাই। কেন আইন সিদ্ধ নয়? কেন আপনি দল করবেন একটা, আরেকজনের প্রতীক ইলেকশন করবেন? আমার কথা হচ্ছে বিষয়টা কি, নির্বাচন কমিশন তাহলে একটা আপনারা আবেদন করেন যে আমাদের প্রতীকের দরকার নেই, আমার তো প্রবলেম নাই, এবং প্রতীক নিয়ে দেখলেন কি আন্দোলন হলো। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেমন আমি যে এলাকায় নির্বাচন করব ঠাকুরগাঁও 2, আমি কিন্তু আমার মার্কা নিয়ে ইতিমধ্যে ব্যাপক কার্যক্রম চালাচ্ছি, ট্রাক মার্কা নিয়ে। এবং বিগত সময়ে যেহেতু আমার নির্বাচন এলাকায় ট্রাক মার্কা ছিল, এই জন্য আমার মার্কা খুব সহজে পরিচিত। আসলে আমাকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না যে জনগণের কাছে মার্কা নিয়ে যেতে। তো সুতরাং আমাদের গণ অধিকারের আমরা সবাই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের দলীয় প্রতীকে নির্বাচন করবো। আমরা যদি বিএনপির সাথেও যাই, আমরা আমাদের দলীয় মার্কায় নির্বাচন করব। আমরা বিএনপি ধানের শীষ বা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে যাব না। তো সুতরাং অন্যান্য দলগুলো যারা রয়েছে তাদের আপত্তিটা মোটা দাগে, এবং তাদের জন্য আসলেই অনেকটাই দুঃসাধ্য এবং অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে আগামী নির্বাচনে বের হয়ে আসা বা ধরেন যে নির্বাচনে উইন করা। তো এই জিনিসটা নিয়ে আসলে একটা ধরেন যে এখন পর্যন্ত আমরা প্রতীক না হয় অফ রাখলাম, সেটা হলো আমাদের একটু জানান না যে সমঝোতার কি হলো আপনাদের, জোট বা সমঝোতার? না, এটা আসলে দেখেন, আমি একটা কথা বলি, ধরেন যে আপকামিং পাওয়ার পার্টি হিসাবে এখন সম্ভাব্য নাম্বার 1-এ বিএনপি যে ক্ষমতায় আসবে, জামাতও চেষ্টা করছে, আমরাও এককভাবে ক্ষমতায় আসবো। যাই হোক, স্বপ্ন দেখা তো আর দোষের কিছু না, স্বপ্ন দেখতেই পারি, আমরাও স্বপ্ন দেখি যে আমরাও ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো। এখন আমি যেটা আসলে আমার বিশ্লেষণে বলি যে বিএনপি যদি সত্যিকার অর্থে ভালোভাবে 5টি বছর দেশ চালাতে চায়, দেশটাকে রান করাতে চাই, গভর্নমেন্টকে মুভ করাতে চাই, তাহলে বিএনপির উচিত হবে 170 থেকে 80টা আসনে তাদের নিজেদের মধ্যে রাখা। বিএনপি যদি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, দেশ চালাবে, যা ইচ্ছা তাই করবে, এরকম মানসিকতা চিন্তা বিএনপি লালন করে বিএনপির মধ্যে থাকে, ভাই আমি একবার অনেস্টলি আপনাকে বলছি, দেশের যে প্রেক্ষাপট এবং তরুণ প্রজন্মের বর্তমান যে চিন্তা, এই চিন্তার মাধ্যমেই এই বিএনপি বা বিএনপির গভর্নমেন্ট 2-3 বছর ভালোভাবে দেশ চালাতে পারবে বলে আমি মনে করি না। 2 বছরের মধ্যে দেখবেন যে নানা রকম অস্থিরতা তৈরি হবে, আন্দোলন হবে, মব হবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, এবং বিএনপির জন্য বড় ধরনের একটা ধরেন যে ব্লান্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এই জন্য বিএনপির উচিত হবে, বিএনপি একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট, যেটাকে বিএনপি ইতিমধ্যে জাতীয় সরকারের কথা বলছে, যে এইরকম যদি একটা জাতীয় সরকার গঠন করতে পারে সবগুলো দলকে নিয়ে, তাহলেই কেবল সত্যিকার অর্থে, আপনি কি মনে করেন এখন যে অবস্থা, ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আমি তো মনে করি ইউনূস সাহেব ক্ষমতা ছাড়ার পরে যেদিন নির্বাচন হবে এবং নির্বাচিত যে সরকার হবে, ইউনূস সাহেবের থেকে 10 গুণ কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে। আপনি লিখে রাখেন, অনেকে মনে করছে যে নির্বাচন হলে একবারে সব ফকফকা, মানে জান্নাতে চলে যাবে বাংলাদেশ। নো, আরও কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে। সুতরাং নির্বাচিত সরকার আসলে এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমরা ফেস করব, মোকাবেলা করব, এই পলিসি যদি আমরা এখন থেকে না নিতে পারি, তখন কিন্তু আরও এটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে বিএনপি হোক, জামাত হোক, আর আমরাই হই, যারাই আমরা ক্ষমতায় আসার সম্ভাব্য শক্তি চিন্তা করছি, আমাদের এই মানসিকতা রাখতে হবে, চিন্তা রাখতে হবে, দেশি বিদেশি নানান যে চক্রগুলো রয়েছে, এরা আমাদের এই দেশটাকে নিয়ে আর খেলতে পারবে না। ভাই আমরা তো একটা ক্রীড়ানকের মানে ভূমিকায় রয়েছি, এই দেশটা হচ্ছে একটা খেলার ভূমি, খেলার ফিল্ড।
আমাদের মানে ফুটবলের মতো লাথি মারে সবাই। তা আমরা যাতে ভবিষ্যতে কারো লাথি না খাইতে পারি, ফুটবলের মতো আমরা যাতে অন্যদের লাথিকে দৌড়াতে না হয়, এই জন্য এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক কঠিন। নীলুবার চৌধুরী মনি, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পরে এই তার রাজনীতি বা তার দলের রাজনীতি কি দাঁড়াবে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে। আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন বা রাষ্ট্রবিজ্ঞানের যারা শিক্ষক, তারা যে মন্তব্য করছেন সেটা হলো যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি দাঁড়াবে তার চেয়ে বড় কথা হলো মূলত শেখ হাসিনার রাজনীতি ফিনিশড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই কথা বলেছেন যে শি ইজ ফিনিশড। উনি বলেছেন যে আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। মূলত শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনাটা নাই বললেই চলে। আপনি এই যে রায়ের পর আওয়ামী লীগের রাজনীতি বা শেখ হাসিনার রাজনীতি কিভাবে দেখছেন? দেখেন, রায়ের পর বা রায়ের আগেও শেখ হাসিনা ফিরে আসবে, চলে গেছে, যে জেনে বুঝে চলে গিয়েছে সে ফিরে আসবে এটা আমার মনে হয় নাই। কারণ শেখ হাসিনাকে ঘিরেই সবকিছু, যত ফোন রেকর্ড বের হয়েছে, যত ওয়ার্ডার বের হয়েছে, যত টেলিভিশন ফুটেজ বের হয়েছে, যত পত্রিকার হেডলাইন বের হয়েছে, তাতে শেখ হাসিনা গন কেস। তার বয়স যদি ধরেন 20, 25, 30 হতো তাহলে না হয় একটা কথা যে আরো 2-1টা রেভুলেশন হলে সে আসতেও পারে, কিন্তু তার বয়সটা একটা ব্যাপার এইখানে। তো এই জায়গাটায় যদি সে আপিলও করে কোনো যাবজ্জীবনের বিরুদ্ধে বা আরো মামলা আছে সেগুলা, তার ওটা অনেক দিন যাবে এবং একটা রাষ্ট্র বারগেইন করছে, কিন্তু সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল অন্য একটা রাষ্ট্র, সে চাইলেই অনেক কিছু করতে পারে না, আমরা যত ছোট দেশই হই না কেন। আর আরেকটা জিনিস হইল যে এখন পর্যন্ত তার প্রশ্নে এমনি ভিতরে বাইরে অন্যান্য দলগুলো যারা রেভলিউশনের পক্ষে ছিল তাদের অনেক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে সবাই কিন্তু এক হয়ে যায়, এটা মনের অজান্তে। যখন এক হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে অন্য আরো 5টা সমস্যা ফেলে দিয়ে এই জায়গায় তারা এক হয়ে যাবে। তো এইটার জন্য আমার মনে হয় না যে ওই যে নির্বাহী আদেশের জরুরি দরকার ছিল। এই যে এখন নির্বাহী আদেশ না হতো এমনিও কিন্তু আওয়ামী লীগ নামতে পারতো না মাঠে, যেখানেই নামতো ওইখানে অ্যারেস্ট হতো। তারপরে শেখ হাসিনার রায়, এই রায়ের পরে আপনার তো আরো আশা হয়ে যেত, তাহলে এই এত কিছুর দরকার ছিল না, যেটা এমনিতেই আপনার হতে পারে। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হলো যে এদেশের মানুষ, সাধারণ মানুষ গত 15 বছরের কারণে, শাসনের কারণে আওয়ামী লীগ প্রতি এমনি বিরক্ত। আরেকটা সবচেয়ে বড় জিনিস, তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না। আমরা জানি সামনের দিনগুলিতে এই তরুণরাই কিন্তু সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে, সেটা রাজনীতি হোক, ব্যবসা হোক, চাকরি হোক। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দেশে, এরপরে কি শেখ হাসিনা আদৌ সম্ভব? না, শেখ হাসিনা তো আমি বললামই তরুণ প্রজন্ম পছন্দ করে না। তরুণ প্রজন্ম তার ম্যান্ডেট দিয়ে অনেক 4 কোটির উপরে তরুণদের ভোট, এই ম্যান্ডেটটা ইউজ করবে, যে এটা নিয়ে কথা বলবে তাদের বিপক্ষে যাবে। এবং আমি মনে করি যে দলই এই যে ক্ষমা করে দিলাম, নিশ্চয়ই তরুণ প্রজন্মের এটা দৃষ্টি এড়ায় নাই, স্বাভাবিক। তো আমি ড্যাম শিওর 4 কোটি ভোট কিন্তু আওয়ামী লীগ দিতে পারবে না, 2 কোটি ভোটও দিতে পারবে না, 1 কোটিও দিতে পারে কিনা সন্দেহ আছে, মানে সাইলেন্ট আওয়ামী লীগ। কিন্তু তরুণ প্রজন্মে চাইলে কিন্তু এই 4 কোটি ভোট দিতে পারবে। সো তারা যদি মনে করে যে তরুণদেরকে বাদ দিয়ে ওই দিকে ধাবিত হবে 5টা জিনিসে আনার জন্য, আমরা যেমন অনেক সময় নারীরা কি করি, শুনি যে ওইখানে সেল শুরু হয়েছে, সেলের জন্য 20-30 টাকা, সেলের জন্য 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে যায়, বুঝছেন? তারপরেও কি খুশি, আপনি প্রত্যেক ঘরে ঘরে দেখবেন একটু দামে কম পাইছে, খুব খুশি। কিন্তু 1 বছর পরে যে ওই জুতাটা যে একদম গলে যাবে 6 মাস পরে, ওটার হিসাব করে না যে ওটা ডেট ওভার হওয়ার পরে, এটা বিদেশ না যে 6 মাস থাকতে সেল দিয়েছে, এটা ডেট ওভার হওয়ার পরে। আপনি বলতেছেন ডেট ওভার আওয়ামী লীগের কাছে যারা যেতে চাইবে তাদের পরিণতি এরকমই হবে। আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে ডেট ওভার হয়ে গেলে, একবার এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে ওটা আর ওইভাবে ফেরত আসে না। এটা বুঝতে হবে, সেটা দলই হোক, নিজের জীবনই হোক, আমি বা আপনি যে 25 বছর 30 বছর ফেলে এসেছি, আমরা চাইলেই কিন্তু ওই জায়গাটায় পৌঁছতে পারি না। আমরা আমাদের সান্ত্বনার জন্য বলি আমার মনের কোনো বয়স বাড়ে নাই,
কিন্তু সত্যিই কি তাই সব ক্ষেত্রে? 25-এ যে রিস্কটা আপনি নিতে পেরেছেন, এখন কি ওই রিস্কটা আমি বা আপনি নিতে পারবো? তো এই জায়গাটায় আমাকে বুঝতে হবে আজকের দিনটা চলে গেল, মানে আজকের দিনটাই চলে গেল। তো আওয়ামী লীগের যে অবস্থায় এখন পড়ছে, আওয়ামী লীগের যদি ওই যে বলছেন না যে রিফ্রেশ কমিটি করার জন্য, সেটাও কিন্তু ঝুলে গেছে আমার যা মনে হয়, সেটাও হচ্ছে না। সো দ্যাট বা যারা ওইভাবে পক্ষ নিচ্ছে ন্যায়ভাবে বা অন্যায়ভাবে, সেটা আপনার তাদেরকে আরেকবার চিন্তা করা উচিত। এবং তাদের যদি দল থাকে অবশ্যই সে দলের মাধ্যমেও চিন্তা করা উচিত। আরেকটা জিনিস আপনি বলেন না যে আপনি চোরকে বলো চুরি করে, সাধুকে বলো জেগে থাকো। চোর সাধু কিন্তু সবাই কিন্তু সচেতন। আপনি আপনার প্রয়োজনে মামলা দিলেন, আপনি আপনার প্রয়োজনে আপনার কমিটি দল স্থগিত করলেন, আপনি আপনার প্রয়োজনে ভোট চাইতেছেন, এটা কিন্তু পাগলেও নিজের বুঝটা বুঝে। ফারুক হাসান, এই দেশের এখন যে পরিস্থিতি, মানসিকতা তরুণদের বিশেষ করে, সেটা হলো এদেশের প্রো আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ার এই মানসিকতা যে রাজনৈতিক দল করবে তাদের পরিণতিটা খুব ভালো হবে না, এই ধরনের মন্তব্য আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে পেয়েছি। আপনার কি মনে হয় এদেশে এখন যে পরিস্থিতি, সেখানে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে প্রো আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ান হয়ে ভালো কিছু করা সম্ভব? আমি একবারে ক্লিয়ার করে বলি, যিনি বাংলাদেশে থাকতেই পারেন নাই, পালিয়ে গেছেন, মানে বাংলাদেশ থেকে বিতাড়িত, তো এরকম বিতাড়িত কোনো ব্যক্তির রাজনীতি টিকে থাকবে, তিনি কাম ব্যাক করবেন, ফিরে আসবেন, ইটস টোটালি ইম্পসিবল। এটা কোনোভাবেই সম্ভব নয় ভাই। যেমন আমরা এরশাদকে বারবার গালি দেই না, এরশাদকে বলে স্বৈরাচার, এরশাদ কিন্তু স্বৈরাচার, বাট তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান নাই। এই জন্য এরশাদ আমৃত্যু বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন। হ্যাঁ, ওই রকম ধরেন যে ইফেক্টিভ ছিলেন না, বা ধরেন যে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেন নাই, বাট মানে কোনো না কোনো প্রাসঙ্গিক, রাইট। আমি এই জন্যই বলছি তার উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে ছিল। কেন? তিনি পালিয়ে যান নাই। কিন্তু যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাংলাদেশে টিকে থাকতে পারেন নাই, এই বাংলার জমিন যাকে গ্রহণই করে নাই, সেই ব্যক্তিটা আবার এই বাংলার জমিনে ফিরে আসবেন, এদেশের মানুষ তাকে সাধুবাদ জানাবে, ফুলের মালা গলায় দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, এটা একবারে আকাশ কুসুম চিন্তা ছাড়া অন্য কিছু নয়। সুতরাং ওই চিন্তা যারা এখনো করে বসে আছে, আমি মনে করি তারা অযথাই সময় নষ্ট করছে। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রো ইন্ডিয়ান বা প্রো আওয়ামী লীগ চিন্তা লালন করে কেউ রাজনীতি করবে বা টিকে থাকবে, এটা আসলে আর সম্ভব নয়। কারণ দেখেন, এই 55 বছরে মানে ইন্ডিয়ার যে বাংলাদেশে একটা দাপট ছিল, আধিপত্য ছিল, এই আধিপত্য যে কুটের আঘাত এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দিয়েছি, বিগত 54 বছরে কিন্তু কখনোই পাই নাই। সেটা বিএনপি সরকারের আমলে বলেন, আওয়ামী লীগের আমলে বলেন, বা জাতীয় পার্টির আমলে বলেন, কোনো আমলেই যে বা যারাই ক্ষমতায় বিগত সময় আসছে, প্রত্যেকেই কিছু না কিছু হলেও ইন্ডিয়াকে তোষণ করেই কিন্তু ক্ষমতায় ছিলেন, সেটা যে গভর্নমেন্টের কথাই বলেন। তো সুতরাং এই যে 24-এর গণঅভ্যুত্থান, জিয়াউর রহমানের সময়টা বাদ দেওয়া উচিত না, কিছুটা আমি শতভাগ, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, তিনি সত্যিকার অর্থে দেশপ্রেমী ছিলেন, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু জিয়াউর রহমানের আমলে তুলনামূলকভাবে আমি বলছি, জিয়াউর রহমানের আমলে কিন্তু আপনার ওই বর্ডার কিলিং বলেন বা একবার খুব কম হয়েছে, মানে হয় না এটা বলবো না আমি, খুব কম। এবং ওই সময় অমীমাংসিত যে ইস্যুগুলো ছিল আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এই ইস্যুগুলো নিয়ে তিনি একবারে কঠোর ছিলেন, এগুলোর সমাধানে তিনি মানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তো সেই জায়গা থেকে আমি এই জন্যই বলছি যে এই 54 বছরের ইতিহাসে এরকম বড় ধাক্কা ইন্ডিয়া কখনোই খায় নাই। এই ধাক্কার পরে, এই কুঠারাঘাতের পরে আবার কেউ প্রো ইন্ডিয়া কিংবা প্রো আওয়ামী লীগ হয়ে বা ওই চিন্তা লালন করে রাজনীতি করবে, আওয়ামী লীগের রাজনীতিকে আবার পুনর্বাসন করবে বা পুনর্জীবন দান করবে, এটা আর সম্ভব নয় ভাই। এটা টোটালি একবারে অপ্রাসঙ্গিক এবং অসম্ভব একটা ব্যাপার। আমি মনে করি আওয়ামী লীগের যারা ভোটার, যারা বিগত সময় নৌকায় ভোট দিয়েছে, আসলে এই নৌকার ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে এই নৌকা যেহেতু বঙ্গোপসাগরে ইতিমধ্যে ডুবে গেছে, কিয়ামত পর্যন্ত এই নৌকা জাগবে বলে আমি মনে করি না। সুতরাং আপনারা নতুন করে চিন্তা করুন। ফারুক হাসান এবং নীলুফার চৌধুরী মনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।